ইনভেস্টমেন্ট সামিটে আমরা 5টা থিম নিয়ে কাজ করেছিলাম, সাব থিম নিয়ে। 5টা সাব থিমের মধ্যে একটা কিন্তু ছিল এগ্রো প্রসেসিং, কারণ আমরা জেনুইনলি মনে করি যে বাংলাদেশের যে সার্বিক অবস্থা, সেই অবস্থায় এগ্রো প্রসেসিং এর যে কোনো, সেটা লোকাল ইনভেস্টর হোক বা ফরেন ইনভেস্টর হোক, তাদের এইরকম একটা বিজনেস মডেলে অনেক লাভ করার এবং ভালো রিটার্ন পাওয়ার সুযোগ আছে। সো আমরা এই আমাদের যে একটা এফডিআই এর ফোকাস, সেক্টরাল ফোকাস, এই সেক্টরাল ফোকাসের মধ্যে এগ্রো প্রসেসিং ইজ ওয়ান অফ দেম। সো আমরা এটাকে কন্টিনিউ করবো। আমরা যেসব পলিসি ডিসিশন নেওয়ার চেষ্টা করবো, সেটার মধ্যে এগ্রোকে আমরা ক্যাটাগরিক্যালি সবসময় প্রায়োরিটাইজ করার চেষ্টা করবো। আর আপনি যেটা ওয়েস্ট টু পাওয়ারের কথা বললেন, ওয়েস্ট টু পাওয়ার টেকনোলজি তো এটা নতুন কিছু না, বিদেশে সবখানেই হচ্ছে। ইনফ্যাক্ট ইফ আই এম নট রং, ঢাকাতে আমাদের ওয়েস্ট টু পাওয়ারের প্রথম প্ল্যানটা মনে হয় ঢাকাতে কমিশন হবে, বেশি দিন বাকি নাই, ওটার কাজ চলছে অলরেডি। সো আমার এক্সপেকটেশন হচ্ছে যে আগামী কয়েক বছরের মধ্যে সবগুলো সিটি কর্পোরেশনের জন্যই ওয়েস্ট টু পাওয়ার এনার্জি শুড বি প্রবলি মেড আ ম্যান্ডেটরি থিং, যে প্রত্যেকটা সিটি কর্পোরেশনেরই ওয়েস্ট টু পাওয়ারের প্ল্যান থাকতে হবে। তো এখানে চ্যালেঞ্জ যেটা, সেটা হচ্ছে ইকোসিস্টেমটা, কারণ এই ওয়েস্ট নিয়েও তো একটা ব্যবসা হয়। তো এই যখনই আপনি একটা ওয়েস্ট টু পাওয়ার এনার্জি কোম্পানিকে নিয়ে আসবেন, তখন কিন্তু আপনার গ্যারান্টি করতে হবে তাদেরকে যে আপনি ওয়েস্টটা সাপ্লাই দিতে পারবেন, তাহলে তো পাওয়ার প্রডিউস করতে পারবেন না। তো ওয়েস্ট সাপ্লাই করার রেসপন্সিবিলিটি কিন্তু আমাদের, মানে সরকারের। তো ওয়েস্ট সাপ্লাই করার যে ইকোসিস্টেম, যে বিজনেস মডেল, ওখানেও তো একটা বিজনেস মডেল আছে, অনেকেই ওখানে ইনভলভ। ওই জায়গাটাকে যদি আমরা ক্লিয়ার আপ করতে না পারি, তাহলে ওয়েস্ট টু পাওয়ার এনার্জি কোম্পানি এনে লাভ নাই। তো সেই কারণে এটাকে এক্সপেরিমেন্টালি যদি ঢাকাটা ঠিকভাবে কাজ করে, আমার ধারণা যে তারপরে আমাদের খুব দ্রুত চট্টগ্রাম সহ আরো বেশ কয়েকটা শহরে আমাদের এটাকে কপি করতে পারা উচিত। ফেনীতে যে দুর্ঘটনাটা ঘটেছে, বন্যা হয়েছে, এইটার কোনো রেমেডি নাই। আপনি যদি এটা, মানে আমাদের রোড নেটওয়ার্ক যথেষ্ট পরিমাণ না, এটা নিয়ে কথা হচ্ছে যে ঢাকা চিটাগং হাইওয়েটা 4 লেনের জায়গায় 8 লেন করা যায় কিনা, বা দোতলা করা যায় কিনা, এরকম বিভিন্ন প্ল্যান নিয়ে রোডস এন্ড হাইওয়েজ কাজ করছে। আমি জানি যে ফজল কবির স্যার এটা নিয়ে খুব সিরিয়াসলি দেখছেন। তারপরে চিটাগং এর পরে হচ্ছে মাতারবাড়ি তো আরেকটু সামনে যেতে হবে। তো মাতারবাড়িকে যখন আমরা ডিপ সি পোর্ট করবো, রেল নেটওয়ার্ক কি ওই পর্যন্ত টেনে নিয়ে করা হবে কিনা, নাকি ওখানেও রোড নেটওয়ার্ক করা হবে, এরকম বিভিন্ন ধরনের মাস্টার প্ল্যান নিয়ে কাজ চলছে। এটা একটা কংক্রিট পজিশনে আমাদের খুব দ্রুত চলে যেতে হবে, এটা আমি আপনার সাথে এগ্রি করি। আমরা এখন একটা কংক্রিট পজিশন নেই নাই। আরো বড় ভয় হচ্ছে যে সরকার বদল হয়ে গেলে আবার পজিশনটা চেঞ্জ না হয়ে যায়, যে রাস্তা একটু এদিক দিয়ে না গিয়ে একটু ওদিক দিয়ে গেলে আরেকজনের বাড়ির কাছে হয়ে যায়, এগুলো যাতে না হয়, এটা আমাদের কিন্তু টেনশন করতে হবে। আর মাতার বাড়ির জন্য কিন্তু আলাদা একটা মিডি প্ল্যান, মানে মিডির একটা আলাদা গ্রুপই আছে যে ওটাকে প্ল্যান করার জন্য। সো আমি আপনার অরিজিনাল কোশ্চেনটা ফেরত যাই, সেটা হচ্ছে যে ফেনীর মতো ইনসিডেন্ট হলে আপনি রেল নেটওয়ার্ক করেন আর রোড নেটওয়ার্ক করেন, ইট উইল স্টপ। ওরকম ওয়ান অফ ইনসিডেন্টের জন্য আপনার একটা সেকেন্ডারি সাপোর্ট লাগবে, সাপোর্ট সিস্টেম লাগবে। বাংলাদেশের ক্ষেত্রে সেই সেকেন্ডারি সাপোর্ট সিস্টেমটা হচ্ছে মংলা। সো মংলাতে কিন্তু এখন একটা বড় জেটি নির্মাণ করার কাজ চলছে, মংলাকে এক্সপ্যান্ড করার চেষ্টা করা হচ্ছে, এবং মংলাতে অলরেডি একটা ইপিজেড আছে। আমরা পাশে একটা সেকেন্ড চাইনিজ ইকোনমিক জোনের কথা চিন্তা করছি। সো মংলা উইল বি আওয়ার সেকেন্ডারি সাপোর্ট। যদি কখনো এরকম সিচুয়েশন আসলেই হয় যে ডাইভার্ট করতে হবে, তাহলে যাতে আমরা মংলা থ্রুতে ডাইভার্ট করে নিয়ে আসতে পারি। বাট আমাদের এটা মাথায় রাখতে হবে যে আপনি যদি ইকোনমিক জোনের কনসেন্ট্রেশন পয়েন্ট অফ ভিউ চিন্তা করেন, তাহলে কিন্তু চট্টগ্রাম বিভাগ will continue to have the highest density of production. তাই যদি হয়ে থাকে আপনার ফেনীতে একটা বন্যা হলেও you will still cover a huge chunk of population out of Chittagong. So Chittagong completely বন্ধ করে দিতে হবে এমন কোনো কথা নেই। 7.8 মিলিয়ন এ আমরা যাব কিনা, এটা নিয়ে আমি একেবারেই চিন্তিত না। কারণ হচ্ছে যে 2015 সালে আমাদের টোটাল এক্সপোর্ট আমাদের কারেন্ট এক্সপোর্টের অর্ধেক ছিল, ঠিক আছে? I think if I am not wrong, that is the number, যে অর্ধেক ছিল। সো এক্সপোর্ট যেই হারে বাড়ছে, তাতে আর এই আমরা তো রিসোর্স হেভি কান্ট্রি না, আমরা যাই বানাই বাংলাদেশে ম্যাক্সিমাম আমরা বাইরে থেকে নিয়ে আসি, তাই না? তো তার মানে হচ্ছে যে আপনি যদি কাপড় বানান, আপনাকে তুলা নিয়ে আসতে হবে। সো আপনাকে ইম্পোর্ট করতে হবে, আবার আপনাকে এক্সপোর্ট করতে হবে। দুই ক্ষেত্রেই কিন্তু টিইউ বাড়তে থাকে, অলমোস্ট এক্সপোনেনশিয়াল ইফেক্ট। তো আপনি ইম্পোর্ট করার সময় আপনি একটা কন্টেইনার আনবেন, বের করার সময় আবার একটা কন্টেইনারে বের করবেন। সো আমি যেটা নিয়ে বেশি চিন্তিত, সেটা হচ্ছে যে আমাদের ডিমান্ড পিক করে যাবে, কিন্তু আমাদের ক্যাপাসিটি ওই সেম রেটে পিক করবে না। কারণ আমাদের তো আপনারা সবসময় দেখে আসছেন যে আমরা যে এডিপি দেই, আমরা যে 5 বছর মেয়াদী ইনফ্রাস্ট্রাকচার প্ল্যানগুলো করি, হিস্টোরিক্যালি বাংলাদেশ যা করে আসছে, আমরা যে প্রজেক্ট প্ল্যান করি তার 50%ও আমরা ওই বছর কমপ্লিট করতে পারি না। তা আমাদের প্রজেক্ট কমপ্লিশন কোয়ালিটি কিন্তু ইজ নট দি মোস্ট এফিশিয়েন্ট, সময় লেগে যায় অনেক। সময় লেগে গেলে তার মানে কি হবে, যে আমাদের ডিমান্ড বাড়ছে কিন্তু আমি পোর্ট রেডি করতে পারিনি।
তখন একটা বটলনেক তৈরি হবে। দ্যাট ইজ মাই বিগেস্ট ফিয়ার। সো ওইটা যদি না হয়, আগে পোর্ট ক্যাপাসিটি তৈরি হয়ে যায়, দ্যাটস এ ভেরি গুড সাইন। এবার তো সালাউদ্দিন স্যার, আমার ওনার ব্যাপারে অনেক অনেক রেসপেক্ট, এবং আমার মনে হয় যে উনি খুবই একটা প্র্যাকটিক্যাল বাজেট করার চেষ্টা করবেন। ইন্টারিম গভর্নমেন্টের পক্ষে, ইন্টারিম গভর্নমেন্টের জন্য আসলে একটা বড় বাজেট করা এমনি সেন্স মেক করে না। সো আপনারা এবার রিলেটিভলি অনেক বেশি প্র্যাগম্যাটিক একটা বাজেট দেখতে পাবেন। আমরা এটাও চেষ্টা করছি যে বাজেট সাপোর্টের ক্ষেত্রে যতটুকু সম্ভব বৈদেশিক সাহায্য যাতে কমিয়ে নিয়ে আসা যায়। কারণ আপনি ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্টের জন্য আপনি বাইরে থেকে লোন নেন, দ্যাট ইজ ফাইন, দ্যাটস ওকে। বাট নিজে চলার জন্য যদি আমি এখন বাইরে থেকে লোন নিয়ে নিজে চলি, দ্যাটস নট আ গুড আইডিয়া, রাইট? মানে আমাদের যতটুকু ট্যাক্স ইনকাম হয়, আমাদের যেটা রেভিনিউ, সেটার আমাদের এক্সপেন্ডিচারে তো একটা ম্যাচ থাকতে হবে। যদি আমরা কনস্ট্যান্টলি ধার করে করে স্পেন্ড করতে থাকি, তাহলে তো এটা দিস ইজ নট দ্য রাইট ওয়ে টু গো। সো আমরা চেষ্টা করব যে একটা অলমোস্ট একটা মডেল বাজেট করার জন্য এবার, যাতে ভবিষ্যতে সরকাররা, পলিটিক্যাল গভর্নমেন্টরা যাতে ওই বাজেটটাকে একটা বেঞ্চমার্ক হিসেবে নেন। আর আপনার সেকেন্ড যে পয়েন্টটা, আমি একটু ফিরে যাব আমার অরিজিনাল পয়েন্টে, সেটা হচ্ছে যে আমাদের চেষ্টার কোনো অভাব থাকবে না, বাট দি এন্টায়ার কমিউনিটি নিডস টু কাম টুগেদার। এই নেক্সাস ব্রেক করার জন্য আপনাদের সবার সাহায্য লাগবে। তা না হলে এটা আমরা একা চেষ্টা করে মানে উই উইল গো নোওয়্যার। আমরা এটা অনেক জায়গায় ফেস করেছি লাস্ট 6, 7, 8, 9 মাসে। whole of the country, মানে not even whole of the government, the whole of the social community যদি একসাথে না এসে ব্রেক করার চেষ্টা করে, তাহলে ব্রেক করা খুব ডিফিকাল্ট। আপনাদের জন্য, আপনারা ম্যাক্সিমাম চিটাগংয়ের মানুষ, সো আপনাদের জন্য চট্টগ্রাম, আমি শিওর ইটস ভেরি ক্লোজ টু ইউর হার্ট। সো আমার রিকোয়েস্ট থাকবে যে আমরা কিন্তু জেনুইনলি মনে করি যে চিটাগং ইজ দি ক্রাউন জুয়েল আমাদের জন্য। হ্যাঁ, চিটাগংকে সেন্টার করে পুরো প্ল্যানটা করা। সো আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট হচ্ছে যে আপনারা আমাদেরকে ওই সাপোর্টটা দিবেন, যে ন্যাশনাল ইন্টারেস্ট ফার্স্ট, এখানে ইন্ডিভিজুয়াল ইন্টারেস্ট, এনিথিং এলস ইজ ইররেলেভেন্ট, বাকি সব কিছু সেকেন্ডারি। সো ন্যাশনাল ইন্টারেস্টকে ফোকাস করে আপনারা যদি সাপোর্টটা করেন, উই উইল ট্রাই আওয়ার বেস্ট।